মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শোভা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই বিশাল দেহে একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে সে। পরে শোভার সামনে দাঁড়ায়। লোকটার সামনে আসা মাত্র কলিজার পানি শুকিয়ে যায় শোভার। তো পরি, কি খবর বলেন আপনার? শোভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার তামিম সরকারের সামনে। শোভার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবে? শোভা মাথা নেড়ে হ্যাঁবাচক সম্মতি জানায়। তানভীর সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে শোভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো শোভার মাথায় ঢেলে দেয়। পানি তো দূরে থাক পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না। ভয়ে আটকে ওঠে শোভা। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না শোভাকে বাঁচাতে। তামিম শোভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যার রাতের মতোই অন্ধকার। প্রতিটা দিন হবে মরুভূমির মতো খা খা করা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি পারতে দিব না। তিলে তিলে শেষ হবি তুই, তিলে তিলে। তামিমের কথাগুলো শুনে আরও দ্বিগুণ ভয় বেড়ে যায় শোভার। তামিম শোভাকে নিয়ে সোজা গাড়িতে ছুড়ে মারে আর গন্তব্যস্থানে পাড়ি জমায়। না, এত সহজে শোভাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে সে শোভাকে। শোভা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। শিকারে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ায়। তামিমের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হুদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হুদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কী চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সব সময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখই দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন, চাইলেই যে কেন পরিষদের যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয় সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের ডাল খাতের মতো।
তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলি গলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে ৩৫০টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ে এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দু টুকরো করা। কিন্তু খুন অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে। আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতে উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা শুরু করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হয় তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালা মানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই। এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। ক্যাঠা আপনার সর্বনাশ করছে ভাই। আমারে কোন খালি হাত ভাঙ্গিয়া ভিতরে হান্দাই দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। আরে শালার ভাই, আর কথা বলার জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। ধ্যাৎ, ক্যারা চইলা গেল ভাই। তোর মরা বাপ। তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারীর দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর
প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু কথোপকথনও হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাস